ঢাকা কলেজের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। সেই শুভ প্রত্যাশা রেখেই শুরু করছি। তোমাদেরকে আমি যে কোর্সটি পড়াই সেটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে ওই আধুনিক যুগের বৈশিষ্ট্য, বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব এবং ক্রমবিবর্তন, বাংলা গীতিকবিতা, এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্যে মহাকাব্যের উদ্ভব এবং বিকাশ। আমরা প্রথমে একটু জেনে নেই যে মহাকাব্য আসলে বিষয়টা কি। তোমরা বিভিন্ন যে কাব্যগুলো পাঠ করছো সেই কাব্যগুলো হচ্ছে গীতিকাব্য, যেমন রবীন্দ্রনাথের সোনার তরী, মানসী, চিত্রা, কাজী নজরুলের অগ্নিবীণা, সাম্যবাদী কিংবা চক্রবাক যে কাব্যগুলো সম্পর্কে তোমরা জানো সেগুলো কিন্তু গীতিকাব্য, অর্থাৎ গীতিকবিতার সংকলন। মহাকাব্য বিষয়টা সম্পূর্ণই আলাদা। গীতিকবিতা হচ্ছে নির্দিষ্ট সময়ের একজন ব্যক্তির নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি ভাবনার সুচিন্তিত শিল্পসঙ্গত বহিঃপ্রকাশ হচ্ছে গীতিকবিতা। তার মহাকাব্যের তৈরি হয়েছে যে অনেক প্রাচীনকালে। তোমরা শুনেছ বোধহয় যে খ্রিস্টপূর্ব গ্রিক যুগে কিংবা ভারতবর্ষের ইতিহাসে লক্ষ্য করা যায় হাজার হাজার বৎসর পূর্বে রামায়ণ, মহাভারত, সেই জাতীয় মহাকাব্যগুলোর তৈরি হয়েছে। তো অ্যারিস্টটল তার একটি বিখ্যাত গ্রন্থ আছে পোয়েটিক্স। সেই পোয়েটিক্স গ্রন্থে তিনি মহাকাব্য সম্পর্কে বলেছিলেন যে মহাকাব্য হচ্ছে আদি, মধ্য এবং অন্ত সম্বলিত একটি আখ্যান, যে আখ্যানটা মূলত তৈরি হয় একজন জাতীয় বীরকে কেন্দ্র করে। আর যে একটা জাতির আশা, আকাঙ্ক্ষা, তার যে কামনা, বাসনা, দুঃখ, হতাশা, নৈরাশ্য, বেদনা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই রূপায়িত হয় এই ব্যক্তিটাকে কেন্দ্র করে, অর্থাৎ যে ব্যক্তিটিকে যে আমরা চিহ্নিত করতে পারি মহাকাব্যের নায়ক চরিত্র হিসাবে। তো মহাকাব্যের যে প্লট অর্থাৎ কাহিনী, সেই কাহিনীটা কখনো নেওয়া হয় পৌরাণিক আখ্যান থেকে কিংবা কখনো ইতিহাস মিশ্রিত কোনো ঘটনা থেকে। আর সত্যিকারের যে ঐতিহাসিক সত্যতা হয়তো মহাকাব্যে তেমনটা পাওয়া যাবে না, কিন্তু ইতিহাসের কোনো ঘটনা নিয়ে মহাকাব্য রচিত হতে পারে। যেমন কায়কোবাদ তার মহাশ্মশান লিখেছেন পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে। মারাঠা বনাম মুসলিম শক্তির যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে কেন্দ্র করে মহাশ্মশান কাব্যটা লিখেছিলেন কায়কোবাদ। তো মহাকাব্যের যে কাহিনী, সেই মহাকাব্যের কাহিনীটা হবে ত্রিলোক প্রসারী, স্বর্গ, মর্ত্য, পাতাল কিংবা মহাকাশ প্রসারী। যে তাহলে সেখানে বুঝতেই পারছো যে কল্পনা, সেখানে কল্পনা কিন্তু মুখ্য একটি বিষয়, যে কল্পনার রঙেই এই স্বর্গ, মর্ত্য, পাতালের মাঝে কাহিনীটিকে ছড়িয়ে দেওয়া হয়। এই হচ্ছে মহাকাব্যের সামগ্রিক কিছু বৈশিষ্ট্য মাত্র। যে মহাকাব্য প্রথমে কোনো একটা পৌরাণিক কাহিনী থেকে কিংবা কোনো একটা ঐতিহাসিক কাহিনী থেকে যার প্লটটাকে নেওয়া হচ্ছে, এবং তারপর একটা চরিত্রকে কেন্দ্র করে একটা জাতির কিংবা একটা গোষ্ঠীর আশা, আকাঙ্ক্ষাকে যেখানে প্রতিফলিত করা হচ্ছে। যে ব্যক্তিটিকে কেন্দ্র করে মহাকাব্য রচিত হচ্ছে সেই ব্যক্তিটির গুণ সম্পর্কে অ্যারিস্টটল বলেছিলেন যে দৃঢ়দাত্ত গুণ সম্বলিত হবে সেই ব্যক্তিটি। তোমরা বোধহয় ট্র্যাজেডি সম্পর্কে অ্যারিস্টটলের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ বোধহয়, যে ট্র্যাজেডির যে নায়ক, সেই নায়ক চরিত্রের সাথে কিন্তু মহাকাব্যের নায়ক চরিত্রের কিছুটা মিল লক্ষ্য করা যায়। অর্থাৎ এমন কোনো গুণ নাই যে গুণটা মহাকাব্যের যে কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্র, সেই প্রধান চরিত্রটির থাকবে না। সরি। যে তাহলে আমরা প্লটটা, মহাকবিরা প্লটটা কোত্থেকে নিচ্ছেন? সেই প্লটটা তারা নিচ্ছেন কোনো পৌরাণিক কাহিনী থেকে কিংবা ইতিহাসের কোনো ঘটনা থেকে। তারপর একজন চরিত্রকে কেন্দ্র করে যে কাহিনীটিকে প্রলম্বিত করা হচ্ছে স্বর্গ, মর্ত্য, পাতাল কিংবা মহাকাশ বিস্তারে, অর্থাৎ কল্পনার রং দিয়ে সাজিয়ে কখনো লৌকিক কখনো অতিলৌকিক যে জগৎ রয়েছে সেই জগতে তারা প্রসারিত করে দিচ্ছেন। তো
সংক্ষিপ্তভাবে যেই হচ্ছে মহাকাব্য। তো বাংলা সাহিত্যে মহাকাব্যের তৈরি হয়েছে যে অনেক পরে, যে 1800 সালের পর থেকে। তো মধ্যযুগেও কিন্তু মহাকাব্যের চর্চা হয়েছে বাংলা সাহিত্যে, যে আমরা সেগুলোতে পড়ে আসছি। যে আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে মধ্যযুগীয় মহাকাব্যের দুটি রকম আছে, যে একটা হচ্ছে জাত মহাকাব্য, যার একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। যে জাত মহাকাব্যটা হচ্ছে ইংলিশে বলা হয় জাত মহাকাব্যকে এপিক অফ গ্রোথ, আর আরেকটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য, সেটিকে বলা হয় লিটারারি এপিক। তাহলে এই যে দুটি রকম মহাকাব্যের, সেই দুটি রকমের বৈশিষ্ট্যটা হচ্ছে যে জাত মহাকাব্য হচ্ছে যে শত শত বৎসরের পরিবর্তন, বিবর্তন, সংযোজন, বিযোজনের মধ্য দিয়ে যখন পরবর্তীকালে যে অনেকজনের কাহিনীকে যখন একজন ব্যক্তি রূপান্তর করেন, একটি সামগ্রিক কাব্যে রূপ দেন, এই জাতীয় যে কাব্যগুলো, সেই কাব্যগুলোকে বলা হয় জাত মহাকাব্য। যেমন তোমরা খেয়াল করো, হোমারের ইলিয়াড, ওডিসি, কিংবা ভারতবর্ষের যে সংস্কৃত মহাকাব্য রামায়ণ কিংবা মহাভারত, ঠিক কবে তৈরি হয়েছে তা কিন্তু কেউ বলতে পারবে না। প্রচলিত কিছু কাহিনী কিংবা বিভিন্ন লোকের লিপিবদ্ধ কিছু কাহিনী কিংবা বহুজন দ্বারা, বহু লেখক, বহু কবি দ্বারা সেগুলো সংযোজিত হয়েছে, কখনো বিভিন্ন কাহিনী, কখনো বা বিযোজিত হয়েছে। এইগুলো হওয়ার মধ্য দিয়ে এই শত শত বৎসরের বিবর্তন বলো কিংবা পরিবর্তন বলো, সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের হাতে যে গ্রন্থটি পৌঁছেছে, সেই গ্রন্থটি হচ্ছে সেই মহাকাব্যটি হচ্ছে জাত মহাকাব্য। যে তাহলে জাত মহাকাব্য বিভিন্ন লোকের দ্বারা পরিবর্তিত, সংযোজিত, বিযোজিত হয়ে সম্প্রতি যে একটি, সম্প্রতি না, যে রামায়ণ মহাভারতের কথা ধরা যাক, যে মধ্যযুগে যে একটি রূপ লাভ করেছে। ধরো রামায়ণ, যে বঙ্গানুবাদটি বাংলায় সবচেয়ে বেশি প্রচলিত, সেটি হচ্ছে কৃত্তিবাসজার রামায়ণ। আর মহাভারত যেটি বেশি প্রচলিত, সেটি হচ্ছে কাশীরাম দাসের মহাভারত। তো যাকে এই রকম যে কাব্যগুলো, যা কবে তৈরি হয়েছে সঠিক করে বলা যাচ্ছে না, এবং বিভিন্ন লোকের হাতে পরিবর্তিত হতে হতে সম্প্রতি যে আমরা সেগুলো পেয়েছি, সেগুলি হচ্ছে জাত মহাকাব্য। হ্যাঁ, কিন্তু সেইখানেও লক্ষ্যযোগ্য যে আমরা যে মহাকাব্যের যে মোটামুটি একটি সংঘাত নিরূপণ করার চেষ্টা করেছি, তার প্রেক্ষিতে বলা যায় যে এই যে বৈশিষ্ট্যগুলো পোয়েটিক গ্রন্থে অ্যারিস্টটল বলেছিলেন যে আদি মধ্য অন্ত সম্বলিত একটি আখ্যান, অর্থাৎ যা শুরু আছে এবং শেষ আছে। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করে দেখো যে সাহিত্যের দুটো শাখাকে আমরা বলি যে বর্ণনাত্মক শিল্পকর্ম, যে একটা হচ্ছে উপন্যাস, যার একটা হচ্ছে মহাকাব্য, যেখানে কাহিনীকে প্রলম্বিত করা হয়, দীর্ঘ করা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লেখক কিংবা কবি এত কৌশলী যে তারা পাঠক কখনোই অমনোযোগী হয়ে পড়েন, সেটি কিন্তু সম্ভব হয় না তাদের এই কৌশলের জন্য। তারা পাঠককে এই কাব্যের ভিতরেই আবদ্ধ করে রাখার চেষ্টা করেন, অর্থাৎ পাঠক পড়ছে আর বারবার আকৃষ্টই হয়ে যাচ্ছে। এই যে বৈশিষ্ট্যগুলো, এই যে বর্ণনাত্মক শিল্পকর্মের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু মহাকাব্যে থাকবেই। যে তাহলে প্রথমত মহাকাব্য হচ্ছে একটি আখ্যান কাব্য। তোমরা মধ্যযুগের যে আরও বিভিন্ন কাব্য পাঠ করেছ, যেমন ধরা যাক আলাওলের পদ্মাবতী, লাইলি মজনু, শ্রী ফরহাদ, কিংবা চণ্ডীমঙ্গল কাব্য কিংবা মনসামঙ্গল কাব্য, সেই কাব্যগুলোর নাম তোমরা শুনেছ। সেগুলো কিন্তু আখ্যান কাব্য কিংবা কাহিনী কাব্য, অর্থাৎ সেগুলোতে একটি কাহিনী আছে, একটি প্লট আছে। তো মহাকাব্যেও তেমনি একটি প্লট আছে। সেই অর্থে মহাকাব্য কিন্তু আখ্যান কাব্য, কিন্তু যার বিস্তারটা হচ্ছে ত্রিলোক বিস্তারী, অর্থাৎ সেখানে লৌকিক কাহিনী, জ্যোতিলৌকিক কাহিনী, কবির যে কল্পনা মিশ্রিত হয়েছে, স্বর্গের কাহিনী, মর্ত্যের কাহিনী, অর্থাৎ সমস্ত জীবনের মানুষের যে কাহিনীর সাথে কল্পিত যে কাহিনী, সেই কাহিনী মিশ্রিত হয়ে একটি নতুন রূপ ধারণ করেছে একটা চরিত্রকে কেন্দ্র করে, তাই হচ্ছে মহাকাব্য। আমরা বলছিলাম জাত মহাকাব্য সম্পর্কে। তাহলে নিশ্চয়ই তোমরা জাত মহাকাব্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিছুটা হলেও বুঝতে পারছো।
আর সাহিত্যিক মহাকাব্য হচ্ছে যে মহাকাব্যগুলো সম্পূর্ণরূপেই আধুনিক কালে রচিত হয়েছে। জাত মহাকাব্যের আকৃতি যথেষ্ট বড়, কিন্তু সাহিত্যিক মহাকাব্যের বিচার্য বিষয় হচ্ছে তার শিল্পগুণ। তোমরা যদি রামায়ণ কাব্যের সাথে মেঘনাদ বধ মহাকাব্যের তুলনা করো, তাহলে খেয়াল করে দেখবা যে রামায়ণ বিশাল আকৃতির মহাকাব্য, আর মেঘনাদ বধ হচ্ছে যথেষ্ট ক্ষুদ্র, রামায়ণের প্রেক্ষিতে যথেষ্ট ক্ষুদ্র একটি কাব্য। কিন্তু মেঘনাদ বধ কাব্যের যে শিল্প সুষমা কিংবা শিল্পগুণ, সেই গুণ কিন্তু রামায়ণের চেয়ে অনেক বেশি। তাহলে এই যে শৈল্পিক মানদণ্ডের প্রেক্ষিতে, আর সাহিত্যিক মহাকাব্যের যার একটি বড় বিষয় হচ্ছে যে সাহিত্যিক মহাকাব্যের কিন্তু একটা অক্ষরও কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। মাইকেল মধুসূদন দত্ত যে মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, সেখানের একটা লাইন কিংবা যে একটা বর্ণ যা কারো পরিবর্তন করার কোনো অধিকার নেই। কিন্তু জাত মহাকাব্য কিন্তু বিভিন্ন লোকের হাতে পরিবর্তিত হয়ে 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 এসেছে। তাহলে সাহিত্যিক মহাকাব্যের মূল বিষয়টাই হচ্ছে যে শিল্পের যে মান, এই শিল্প মান দিয়েই কিন্তু মূলত বিচার্য এই সাহিত্যিক মহাকাব্য। তাহলে আর এই যে সংজ্ঞায় যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন যে একটা চরিত্র, যে একটা বড় মাপের চরিত্রকে কেন্দ্র করে সমস্ত জাতির আশা আকাঙ্ক্ষাকে যখন ফুটিয়ে তোলা হয়, অর্থাৎ সেই লোকটি প্রতিনিধিত্বের মধ্য দিয়ে যে একটা জাতির যে চেতনা, সেই চেতনাটিকে জাগ্রত করা হয়, কখনো ফুটিয়ে তোলা হয়, তাই হচ্ছে এই সাহিত্যিক মহাকাব্য। তো সাহিত্যিক মহাকাব্যের যে বৈশিষ্ট্য খেয়াল করে দেখো, যেন একটা জাত মহাকাব্যের মতোই, কিন্তু আকৃতি কিংবা প্রকৃতিগত কিছু পার্থক্য রয়েছে। জাত মহাকাব্যে যে বিস্তৃতি অনেক বেশি, সেখানে শত শত হাজার হাজার চরিত্রও থাকতে পারে। ধরা যাক মহাভারতের কথা, সেই মহাভারতে হাজার হাজার চরিত্র আছে। যার পক্ষান্তরে যে আমরা যদি মেঘনাদ বধ কাব্যকে লক্ষ্য করি, সেখানে দেখব চরিত্রের সংখ্যা খুব বেশি না, মূলত কয়েকটি প্রধান চরিত্র আছে। যেমন ধরা যায় রাবণ, রাম, লক্ষ্মণ, সীতা, প্রমীলা, এই রকম কয়েকটি চরিত্র। তাহলে কিন্তু এর যে শিল্পমান, যে শিল্পমানটা হচ্ছে খুব নিখুঁত। যেমন ভার্জিলের ইনিড কিংবা মিল্টনের যে প্যারাডাইজ লস্ট, সেগুলো কিন্তু আধুনিক সাহিত্যিক মহাকাব্য। কিন্তু জাতীয় চেতনার যে প্রেক্ষিতে মহাকাব্যটা রচিত হচ্ছে, সেই প্রেক্ষিতটা কিন্তু সাহিত্যিক মহাকাব্যেও থাকতে বাধ্য। তাহলে মূলত হলো যে এই জাত মহাকাব্য যেমন সাহিত্যিক মহাকাব্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে যে আমরা কথা বললাম। এবার খেয়াল করে দেখো যে বাংলা সাহিত্যের যে বিস্তৃতি, যেহেতু আমরা বাংলা সাহিত্যের ইতিহাসেই পড়ছি, তোমরা সেই বিস্তৃতি জানো। সেই চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের যে সূচনা হয়েছে, সেই সূচনা কিন্তু এখন পর্যন্ত ক্রমশ বিবর্তিত হচ্ছে। যে বাংলা সাহিত্যের বিবর্তন কিন্তু চলছে। মধ্যযুগে শত শত সাহিত্যকীর্তি তৈরি হয়েছে। তোমরা জানো যে প্রাচীন যুগে একটাই সাহিত্যকীর্তি, যেটি হচ্ছে চর্যাপদ। বৌদ্ধ সম্প্রদায় রচিত কতগুলো সাধনা সঙ্গীত। তাহলে সেই যে সাধনা সঙ্গীতগুলো মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সূচনা হলো, যা মধ্যযুগে এসে আরও বিভিন্ন ধারায় বিকশিত হলো। তবে মধ্যযুগের সমস্ত সাহিত্যের যে একটি বড় বৈশিষ্ট্যই হচ্ছে যে ধর্মকেন্দ্রিকতা কিংবা ধর্ম নির্ভরতা। আর আঙ্গিকগত বৈশিষ্ট্য যদি খেয়াল করো, সেটি হচ্ছে সম্পূর্ণভাবেই আখ্যান জাতীয় কাব্য। শুধু একটাই ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটি হচ্ছে যে পদাবলী সাহিত্য, যে বৈষ্ণব পদ, যে বৈষ্ণব পদকর্তারা রাধা কৃষ্ণের বিরহ কিংবা যেই বিষয় নিয়ে যারা 8 লাইনের, 10 লাইনের, 15 লাইনের যে একটি পদ লিখেছেন, এই যে যার মাঝে কিছুটা গীতিকবিতার বৈশিষ্ট্য পাওয়া যায়। যে আমরা যখন গীতিকবিতা পড়াচ্ছিলাম, তখন কিন্তু সেই বিষয়টা যে আমরা কথা বলেছিলাম, খেয়াল করে দেখো। তাহলে মধ্যযুগের সাহিত্যে একটি ধারা ছিল অনুবাদ সাহিত্য। যে বাংলা সাহিত্যেও কিন্তু বিভিন্ন ভাষা থেকে যথেষ্ট অনুবাদ করে গ্রন্থ রচনা করা হয়েছে। তো আমরা লক্ষ্য করছি যে সংস্কৃত কাব্য, যে সংস্কৃত যে মহাকাব্যগুলো, বিশেষ করে রামায়ণ এবং মহাভারত, সেই মহাকাব্যগুলোকে বাংলা ভাষায় মধ্যযুগে রূপান্তর করা হয়েছে। যে এই যে তাহলে যে আমরা
বাংলা সাহিত্যে মহাকাব্য যখন বলি তখন কিন্তু মূলত যে আমরা বলি ওই আধুনিক যুগে এসে, অর্থাৎ 1800 সালের পরে এসে মাইকেলের মেঘনাদ বধ কাব্যই হচ্ছে প্রথম বাংলা মহাকাব্য। কিন্তু তার প্রেক্ষিতটা হচ্ছে যে মধ্যযুগে সংস্কৃত ভাষা থেকেও বাংলা ভাষায় বিভিন্ন মহাকাব্যকে বঙ্গানুবাদ করা হয়েছে। এই যে মহাকাব্যের পাঠের যে বৈশিষ্ট্য, সেই কিংবা পাঠের যে তৃপ্তি, সেই তৃপ্তিটা কিন্তু বাঙালি পাঠক মূলত পেয়েছে মধ্যযুগে। সেই মধ্যযুগের কৃত্তিবাস ওঝা, মধ্যযুগের কাশিরাম দাস, তাদের মাধ্যমেই কিন্তু এই সংস্কৃত মহাকাব্যগুলো বাংলায় রূপান্তরিত হয়, বাঙালি পাঠকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। তো যাক, যে মহাকাব্য যদিও মধ্যযুগে রচিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে তোমরা জানো যে ব্রিটিশ শাসন শুরুর পরে, অর্থাৎ যে যুগটিকে আমরা বাংলা সাহিত্যে বলছি আধুনিক যুগ, সেই আধুনিকতার সূচনাটা কিন্তু হয়েছে ব্রিটিশ শাসনের পরে, ব্রিটিশ শাসনের সূচনার পরে। 1757-এর যে পলাশির যুদ্ধ হলো, তারপর 1764 সালের যে মীর কাসিমের সাথে যে বক্সারের যুদ্ধ হলো, লর্ড ক্লাইভ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই যুদ্ধে মীর কাসিম পরাজিত হলেন। তারপর থেকেই কিন্তু এই বাংলা শাসন ব্যবস্থাটা মূলত ব্রিটিশ কোম্পানির হাতে চলে যায়। তো চলে যাওয়ার পর আমরা মূলত লক্ষ্য করি যে শিক্ষা ব্যবস্থার একটি ব্যাপক পরিবর্তনের সূচনা হলো, যে ধর্মকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা একেবারেই রূপান্তর হয়ে গেল, রূপান্তরিত হয়ে জ্ঞানমুখী শিক্ষার দিকে মানুষ ঝুঁকতে শুরু করলো। মধ্যযুগের যে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই ছিল ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে ব্রিটিশরা এসে পাল্টে ফেললো। তারা প্রথম কলকাতায় 1800 সালের কাছাকাছি সময়ে কলকাতায় আধুনিক স্কুল কলেজ প্রতিষ্ঠা হতে শুরু করলো। যেমন সেই দিকে যারা বিশেষভাবে ভূমিকা রেখেছে, যেমন খ্রিস্টান মিশনারিরা, যারা যে দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তোমরা খেয়াল করে দেখো যে আমরা যখন বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস পড়ছিলাম, বাংলা গদ্যেরও সূচনা হয়েছে কিন্তু এই মিশনারিদের হাত ধরে। বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ কিংবা শ্রীরামপুর মিশন, সেগুলোর যথেষ্ট ভূমিকা ছিল বাংলা গদ্য সাহিত্যের বিকাশের জন্য। তো আমি যেই কথাগুলো এই জন্যই বললাম যে ব্রিটিশ শাসনের ফলে এসে যে আমরা লক্ষ্য করলাম যে শিক্ষা ব্যবস্থাটা পাল্টে গেল, যে দেশীয় মানুষরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে শুরু করলো। ইংরেজি শিক্ষার ফলে তারা যখন এই বাইরের কাব্য জগৎ, বাইরের শিল্প জগৎ, সাহিত্য জগৎ যখন চর্চা করতে শুরু করলো, এই চর্চার ফসল হিসাবে যে আমরা লক্ষ্য করলাম বাংলা সাহিত্যে বিভিন্ন আঙ্গিকগত পরিবর্তনের সূচনা হলো। যেমন যার প্রথমটি হচ্ছে গদ্য সাহিত্য। যে তোমরা বর্তমানকালে যে একটা ছোট গল্প পড়ছো, একটা প্রবন্ধ পড়ছো কিংবা একটা উপন্যাস পড়ছো, তা তো মধ্যযুগে ছিল না। যেমন মধ্যযুগে খেয়াল করে দেখো কোনো গীতিকাব্যও ছিল না, মধ্যযুগে কোনো মহাকাব্য ছিল না, নাটকও ছিল না, তাই না? তাহলে এই যে আঙ্গিকগত রূপান্তরটা, এই আঙ্গিকগত রূপান্তরটা কিন্তু মূলত সূচিত হয়েছে 1800 সালের পরে এসে, যেমন যাতে প্রভাব বিস্তার করেছে এই বিদেশি শিক্ষা, ইংরেজি শিক্ষা, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলা সাহিত্য ব্যাপকভাবে পরিবর্তিত হতে শুরু করে দিল। তো এই যে ব্যাপকভাবে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্য দিয়ে যে আরেকটি বিষয় বাঙালি জাতিসত্তার মাঝে খুব বেশি করে জাগ্রত হয়েছিল, সেই বিষয়টি হচ্ছে যে জাতীয়তাবোধ, দেশকেন্দ্রিক যে একটি বোধ, যে এই যে বোধ সত্তাটা, যে জাতীয়তাবোধ, যে আমরা বাঙালি জাতি, যে আমরা বিদেশিদের দ্বারা শাসিত হচ্ছি, শোষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, যে তাহলে এই যে বোধ, যেই বোধটা কিন্তু মধ্যযুগে যে ব্যক্তি মানসিকতার মাঝে বিরাজিত ছিল না। তো এই আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পর মানুষের মাঝে, অর্থাৎ এই ভারতীয়দের মাঝে এই বোধটা জাগ্রত হলো, এই যে জাতীয়তাবাদী একটি চেতনা, যে আমি ভারতীয় কিংবা আমি বাঙালি, এই বোধ দ্বারা তারা তাড়িত হতে শুরু করলো। যেমন তোমরা খেয়াল করে দেখো আধুনিক কালের যে মহাকাব্যগুলো রচিত হয়েছে, মেঘনাদ বধ কাব্যের কথাই বলো কিংবা পরবর্তীকালে যে নবীনচন্দ্র সেনের রৈবত, কুরুক্ষেত্র প্রবাস কিংবা কায়কোবাদের মহাশ্মশান, যে সবগুলোই কিন্তু জাতীয়তা বোধ দ্বারা তাড়িত হয়েই এই সমস্ত কবিরা এই মহাকাব্যগুলো রচনা করেছেন। যে এই বোধ দ্বারা তাড়িত হয়ে উচ্চশিক্ষিত কবি মাইকেল মধুসূদন দত্ত, তোমরা তার সম্পর্কে জানো, যে বাংলা সাহিত্যের প্রথম যে
মহাকবি যাকে বলা যায় তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। যে আমরা একটু পরে আসছি সেই বিষয়টায়, যে তাহলে যে বিষয়গুলো যে আমরা যতক্ষণ কথা বললাম সেই বিষয়গুলো যাবার একটু খেয়াল করো। যে আমরা প্রথমেই বললাম যে মহাকাব্যের সংজ্ঞার্থ, যে অর্থাৎ কাকে আমরা মহাকাব্য বলতে পারি। তোমরা যার জন্য দুই একটি বই যে একটু দেখে নিতে পারো, শীর্ষচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন, যে তোমরা সাহিত্যের যে বিভিন্ন আঙ্গিকগুলো রয়েছে, যে ছোট গল্প কাকে বলে, গীতি কবিতা কাকে বলে, মহাকাব্য কাকে বলে, নাটক কাকে বলে, যেইগুলোর মোটামুটি একটি ধারণা পাবে তোমরা শীর্ষচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন গ্রন্থটিতে। সেখানে তোমরা খুব ভালো করে মহাকাব্য সম্পর্কে যে একটি ধারণা পেয়ে যাবে। আর যে আমি যে কথাগুলো বললাম সেগুলো যে একটি খেয়াল করে দেখবা, যে মহাকাব্য হচ্ছে খুব বিস্তৃত একটি আখ্যান কাব্য, যে আখ্যান কাব্যের মাঝে শত শত চরিত্র থাকতে পারে, কিন্তু একটা মুখ্য চরিত্রকে কেন্দ্র করে যে একটি জাতীয় জীবনের উত্থান পতন অর্থাৎ দিক নির্দেশনাকারী একটি চরিত্র হিসাবে যে মহাকাব্যের প্রধান চরিত্রটা কাজ করে। এবং তারপরে খেয়াল করে দেখো যে মহাকাব্য হচ্ছে মূলত মহাকাব্য হচ্ছে দুই প্রকার, যে একটা হচ্ছে জাত মহাকাব্য, যে একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। আর বাংলা সাহিত্যে যে মহাকাব্যের চর্চাটা শুরু হয় মধ্যযুগে, প্রথমত অনুবাদ সাহিত্যের মধ্য দিয়ে বাঙালি পাঠক সম্প্রদায় এই মহাকাব্যের পাঠটা শুরু করেছিল। যে সংস্কৃত ভাষা থেকে যখন বাংলা ভাষায় রামায়ণ মহাভারত সহ বিভিন্ন কাব্যগুলোকে বঙ্গানুবাদ করা হয়েছে, সেই বঙ্গানুবাদের মধ্য দিয়ে কিন্তু বাঙালি পাঠকরা এই সমস্ত কাব্যগুলো অর্থাৎ মহাকাব্য পাঠ করার যে স্বাদ, সেই স্বাদটা তারা পেয়েছে। আর তৃতীয়ত যে আমরা বললাম যে পশ্চিমা শিক্ষা দ্বারা প্রভাবিত হয়ে বাঙালির জাতীয় জীবনে যে একটি জাতীয়তাবোধ, স্বাধীনতাবোধ কিংবা দেশাত্মবোধ জেগে উঠেছিল, সেই স্বাধীনতাবোধ, জাতীয়তাবোধ কিংবা দেশাত্মবোধের এই পরিণতি হিসেবে যে আমরা লক্ষ্য করি যে উচ্চ শিক্ষিত বাঙালি কবিরা মহাকাব্য লিখতে শুরু করলেন, যার প্রথম নমুনা হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। তো বাংলা সাহিত্যে মহাকাব্য, তো আমরা মধ্যযুগের কথা বলেছি, বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য হচ্ছে এই 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য। তার যে পূর্বের কাহিনী, সেই কাহিনী যে আমরা বলেছি, তোমরা নিশ্চয়ই মাইকেল সম্পর্কে বেশ কিছু তথ্য জানো, তারপরেও কিছুটা সংযোজন করছি। তো মাইকেল হচ্ছেন বাংলা সাহিত্যের, তাকে বলা যায় আধুনিক যুগের স্থপতি, অর্থাৎ যুগের স্রষ্টা তিনি, যিনি স্বহস্তে বাংলা সাহিত্যে আধুনিক যুগটাকে তৈরি করেছেন। যে তৈরিটা করলেন খেয়াল করে দেখো, আমরা যখন বাংলা সাহিত্যের যুগ বিভাগ পড়ছিলাম সেখানে খেয়াল করে দেখো যে বাংলা সাহিত্যের যে তিনটি যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, সেই মধ্যযুগের যে সাহিত্য, সেই সাহিত্য কিংবা প্রাচীন যুগের যে সমস্ত সাহিত্য হচ্ছে কবিতা কিংবা কাহিনী কাব্য, তার বাইরে কিন্তু আর কোনো আঙ্গিক ছিল না। তো মধ্যযুগের সমস্ত সাহিত্যের ছন্দ খেয়াল করো, যে পয়ার ছন্দ কিংবা কখনো ত্রিপদী ছন্দ। তো মাইকেল প্রথম ব্যক্তি যিনি বাংলা সাহিত্যের যে ছন্দের স্বাধীনতাটাকে তিনি বাংলা সাহিত্যে নিয়ে আসলেন। তিনি এই যে ছন্দের বেড়াজাল, পয়ার ছন্দের বৈশিষ্ট্যটা খেয়াল করো, যে মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পণ্যবান, যে প্রথম লাইনের 14 অক্ষর, লাইনের সমাপ্তি, বাক্যের দ্বিতীয় লাইনের 14 অক্ষর, লাইনের সমাপ্তি, এই যে পয়ার ছন্দ। আর কিংবা পদ্মাবতী কাব্য থেকে বলছি, যে তার মধ্যে সীমন্ত খড়গের ধার যিনি, বলা হোক মাঝে যেন স্থির সৌদামিনী, 14 অক্ষর, প্রথম লাইন 14 অক্ষর, লাইন শেষ, দ্বিতীয় লাইন 14 অক্ষর, লাইন শেষ। তাহলে সেইভাবে কি কবিদের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কি রক্ষিত হচ্ছিল? একদম না। মাইকেল প্রথম, তোমরা জানো যে মাইকেল প্রথম বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দকে নিয়ে আসলেন। ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত ছন্দ, যে ছন্দটির নাম হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, সেই ব্ল্যাঙ্ক ভার্স ছন্দকে তিনি বাংলায় রূপান্তর করলেন, নাম দিলেন অমিত্রাক্ষর ছন্দ। যেমন কবিদের যে কথা বলার স্বাধীনতা, অর্থাৎ ভাব প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ 14 অক্ষর আর এই যে লাইনের শেষে
যে সমাপ্তি, সেই সমাপ্তিটা কিন্তু আমরা যেটা আমরা মধ্যযুগে লক্ষ্য করেছি, সেই সমাপ্তির মধ্য দিয়ে কিন্তু কবিরা সঠিকভাবে তাদের নিজের যে কথা, সেই কথাগুলো বলতে পারতেন না। তো মাইকেল প্রথম সেই পয়ার ছন্দের যে চেতনা, সেই চেতনাটাকে সম্পূর্ণরূপে ভেঙে দিলেন। ভেঙে দিয়ে তিনি বললেন যে আমার কথাটা যেখানে গিয়ে পরিপূর্ণ অর্থ লাভ করবে, সেখানে গিয়ে আমি বাক্যের জ্যোতি টানব, তার পূর্বে আমি টানব। তোমরা খেয়াল করে দেখো যে মাইকেল মধুসূদন যখন মেঘনাদবধ কাব্য লিখলেন, সেই সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীরবাহু চলি যাবে গেলা জম্পরে অকালে, থামলেন তৃতীয় লাইনের প্রথম শব্দটির পরে এসে, যেটা মধ্যযুগে সম্ভব ছিল না। দেখো মাইকেল হচ্ছে বাংলা সাহিত্যের এই অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা, অর্থাৎ কবিদের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা মাইকেল প্রথম বাংলা সাহিত্যে নিয়ে আসলেন। মাইকেল প্রথম বাংলা সাহিত্যে মহাকাব্যের রচয়িতা, মাইকেল প্রথম বাংলা সাহিত্যে পত্রকাব্যের রচয়িতা, মাইকেল প্রথম বাংলা সাহিত্যে সনেটের রচয়িতা। যে তাহলে মাইকেল প্রথম বাংলা সাহিত্যের সার্থক, ট্র্যাজেডি রচয়িতা, নাটক রচয়িতা, এই যে বহু গুণ সমন্বিত যে কবি মাইকেল, সেই মাইকেলে কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগটার সূচনা করেছেন। সেই জন্য যে আমরা মাইকেলকে বিশেষভাবে, মাইকেল বাংলা সাহিত্যে বিশেষভাবে সমাদৃত এবং যাকে বলা হয় যুগস্রষ্টা। আমরা পরবর্তী ক্লাসে বাংলা মহাকাব্যের যে উদ্ভব এবং বিবর্তন, সেই বিবর্তন নিয়ে যারা কথা বলবো। যে আজকের ক্লাসটি আমরা যেখানে সমাপ্তি টানছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।